সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৬৮তম পর্ব। আমি ওয়ারা করিম। সাথে থাকুন। রেনু মায়ের ঘরে বসে রইল, কথা বলতে লাগলো বড় মামিমার সঙ্গে। আমার সঙ্গে আলাদা করে কথা বলার কোনো আগ্রহই নেই ওর, আমার দিকে তাকাচ্ছেও না। আমি সিগারেট খাবার ছলে কয়েকবার উঠে গেলাম নিজের ঘরে। সেখানে গিয়ে অধীরভাবে অপেক্ষা করতে লাগলাম রেনু যে কোনো মুহূর্তে চলে আসবে আমার কাছে। রেনু এলো না। এ কথাও আমার মাথায় আসে না যে আমি নিজে না ডাকলে রেনু আসবে না। বরং আমার অভিমান হয়, আমি এত দূর গিয়েও আবার ফিরে এলাম। তবু রেনু একবারও আমার হাতে হাত রেখে জিজ্ঞেস করলো না, তোমার কোনো কষ্ট হয়নি তো? এরপর আরও এক দঙ্গল আত্মীয় স্বজন এসে পড়লেন। প্রতিদিন সন্ধেবেলাতেই এরা আসেন। আজ এরা দাদামশাইকেও নিয়ে এসেছেন। দাদামশাই প্রায়ই কঠিন অসুখে ভোগেন, আবার সকলকে অবাক করে দিয়ে সুস্থ হয়ে উঠে হাঁটা চলা করতে শুরু করেন। বয়স হয়ে গেলেও চেহারাটি এখনো সোজা আছে। মামাবাড়ির গ্রামে যে দোর্দণ্ড প্রতাপ মানুষটিকে দেখেছিলাম, এখন আর তার কিছুই অবশিষ্ট নেই। বেলেঘাটার জবরদখল কলোনির সামান্য পরিবেশে এই মানুষটিকে আটানো যায় না। প্রায় সারা জীবন যিনি সকলের ওপর হুকুম চালিয়ে এসেছেন, আজ তাকে অর্থকষ্ট ভোগ করতে হচ্ছে। তার বেশ কিছু টাকা তিনি কলকাতার একটি ব্যাংকে রেখেছিলেন। পঞ্চম দশকে একাধিক ব্যাংকের সঙ্গে সেই ব্যাংকটিও হঠাৎ একদিন গণেশ উল্টেছে। অন্যদের নিষেধ সত্ত্বেও দাদামশাই আজ দেখেছেন তার ছোট মেয়েকে দেখতে। সিঁড়ি দিয়ে তাকে ধরে ধরে ওঠানো হলো। মেয়ের কপালে হাত রেখে বললেন, হিমু, কেমন আছিস রে মা? সব ঠিক হয়ে যাবে। তারপর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই কোথায় গিয়েছিলি? কি তীব্র সে চোখের দৃষ্টি! আমি বেশিক্ষণ চোখ রাখতে পারি না। বড় মামিমাই আমাকে বাঁচিয়ে দেবার জন্য বললেন, ও তোর ক্লাবের ছেলেদের সঙ্গে বাইরে বেড়াতে গিয়েছিল, ও কিছুই জানতো না। বুঝলাম দাদামশাইকে সব কথা জানানো হয়নি। দাদামশাই আমার আপাদমস্তক দেখে নিয়ে আবার বললেন, অনেকদিন তোকে দেখি না কেন? আত্মীয় স্বজনের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ঘুচেই গেছে, কিন্তু দাদামশাইরা যে কালের মানুষ, তাতে ওদের কাছে বয়োকনিষ্ঠ আত্মীয় মানেই অনুগত প্রজার মতন। নিয়মিত হাজিরা দেওয়া তাদের কাজ। এ বৃদ্ধ তার ব্যক্তিত্বে ঘরের সবাইকে চুপ করিয়ে রেখেছেন। রেনুকেও তিনি ২-৩ বার দেখলেন। তারপর সস্নেহে বললেন, তোমার মা এখন একটু ভালো আছেন তো দিদি? রেনু একটু অবাক হলো, তারপর ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। তুমি তো দিদি হে বুড়োকে একদিনও দেখতে গেলে না। রেনু বুঝতে না পারলেও ঘরের আর সবাই বুঝতে পেরেছে যে দাদামশাই রেনুকে আমার জ্যাঠামশাইয়ের কোনো মেয়ে বলে ধরে নিয়েছেন। অসুস্থ কারুকে দেখতে এসেও উপস্থিত অন্য সকলের কুশল প্রশ্ন করাও পুরনো প্রথা। মা কথা না বলে চুপ করে শুয়ে আছেন। কথা বলতে গেলেই কষ্ট হয়। দাদামশাই আবার তার মেয়ের দিকে ফিরে বললেন, তোর কোনো চিন্তা নেই মা, সব ঠিক হয়ে যাবে। আমার কোনো ছেলে মেয়ে আমার আগে যাবে না, বুঝলি? দাদামশাই আমার কাঁধ ধরে একপাশে টেনে নিয়ে গিয়ে বললেন, ভালো করে চিকিৎসা করাবি, বুঝলি? সেরা ডাক্তার দেখাবি। আমার তো এখন আর কিছুই করার সাধ্য নেই। হ্যাঁ, এই দুটো রাখ, এ দুটো বেচে চিকিৎসাপত্র করাবি। দাদামশাই তার ফতুয়ার পকেট থেকে বার করলেন ২টি মোহর। আমি দেখলাম আমার সব মামা মামিমা ও মাসিদের বিস্মিত চোখ পড়ল সে দুটোর দিকে। দাদামশাইয়ের এই গুপ্ত সম্পদের কথা ওরা কেউ জানতেন না, বোঝাই যায়। দাদামশাই কারুকে গ্রাহ্য না করে আমার হাতে সে দুটো তুলে দিয়ে বললেন, নে, সাবধানে রাখবি। মোহর দুটো বাবাকে দেবার বদলে আমার হাতে দেবার মধ্যে যে একটা তীব্র তাচ্ছিল্য ও অপমান আছে, তা আমিও বুঝতে পারি। আমি তখনই মোহর দুটো বাবার সামনে টেবিলের ওপরে রাখলাম। বাবা সেদিকে তাকিয়েও দেখলেন না। আত্মীয় স্বজনরা চলে যাবার পর আমি রেনুকে বড় রাস্তা পর্যন্ত পৌঁছে দেবারও সুযোগ পেলাম না। এর মধ্যে পঙ্কজ এসে গেল। রেনু চলে গেল একা একা।
দিন দশেকের মধ্যে মায়ের অসুখের সংকট অনেকটা কাটল বলা যায়। এখন দীর্ঘ চিকিৎসা দরকার। আমার বিদেশে যাবার সম্ভাবনা মুছে গেল একেবারে। তবু মহীশূর পর্যন্ত যাবার একটা উপকারিতা পাওয়া গেল শেষ পর্যন্ত। সুব্রত দা ওখান থেকে নিয়মিত খোঁজ খবর নিচ্ছিলেন। 1 মাসের মধ্যে আমার জন্য একটা চাকরি জোগাড় করে দিলেন ওদের কোম্পানির কলকাতা শাখায়। সে চাকরি প্রত্যাখ্যান করার কোনো যুক্তিই আমার রইল না। চাকরিতে জয়েন করার দিন মাকে যেন আরও অনেক সুস্থ মনে হলো। অনেক দিন বাদে বাবা আমার সঙ্গে কয়েকটা কথা বললেন। বাবা মাকে খুশি করার জন্য সুযোগ্য সন্তানরা যা করে, আমিও শেষ পর্যন্ত তাই করলাম বলা যায়। কয়েকদিনের মধ্যেই প্রায় রুটিন বাঁধা হয়ে গেল আমার জীবনটা। সকালবেলা ঘুম থেকে উঠেই অফিসে যাবার জন্য তৈরি হতে হয়। বিলিতি কোম্পানি, সুতরাং সেখানে হাজিরা দিতে আমার যাতে 1 মিনিটও দেরি না হয় সেজন্য বাবা আর মাই বেশি ব্যস্ত হয়ে থাকেন। একজন রাঁধুনি রাখা হয়েছে, মা বিছানায় শুয়েই তাকে নির্দেশ দেন। দাড়ি কামিয়ে ফিটফাট জামা প্যান্ট জুতো পরে আমি গরম গরম ভাত খেয়েই দৌড়াই বাস ধরবার জন্য। বাবা পরামর্শ দিয়েছিলেন একটু আগে বেরিয়ে আমি যেন উল্টো দিকে ট্রাম ধরে শ্যামবাজার চলে যাই, তাহলে সেখান থেকে বসবার জায়গা পাব। সে পরামর্শ মানা হয় না। ভিড়ের বাসে কোনো ক্রমে হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে ডালহৌসি পৌঁছে যাই। অফিসটাতে অধিকাংশ বাঙালি কর্মচারী হলেও যেহেতু এখনো কয়েকজন ইংরেজ আছে, তাই সবকিছুই চলে সাহেবি কায়দায়। অফিসে ঢোকার মুখে অন্যদের সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলতে হয়। আমি টাই পরি না বলে ইতিমধ্যেই একজন শুভার্থী আমাকে মৃদু ধমক দিয়েছেন। একটা বড় হলঘরের মধ্যে আমার ডেস্ক, টেবিলে অনেক কাগজপত্র। তবু আমাদের সকলের মূল কাজ বেল বাজিয়ে কোনো সাহেব ডেকে পাঠালেই অতি দ্রুত তার ঘরে গিয়ে তটস্থ হয়ে দাঁড়ানো। টেবিলে বসে এক এক সময় অন্যমনস্ক হয়ে যাই, বড় বড় নিঃশ্বাস পড়ে। সাধারণ চাকুরিজীবীদের মতন জীবন কাটাবো এরকম কখনো ভাবিনি, অথচ সেই জীবনই আমাকে নিতে হলো। এছাড়া আর উপায়ই বা কি? মাত্র একটি দিনের ব্যবধান, আর একটি দিন খবর পেতে দেরি হলেই আমি সমুদ্রে ভেসে পড়তাম। এতদিনে আমি জার্মানিতে। অফিস থেকে বেরিয়ে প্রায় প্রত্যেক দিনই ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্তর চেম্বারে যেতে হয়। মায়ের অসুখের রিপোর্ট দেওয়া ও নির্দেশ নেওয়া। অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। বড় ডাক্তারের কাছে ভিড় হয়, তাছাড়া ইদানিং উনি পয়সা নিচ্ছেন না। বাড়ি ফিরে কিছুক্ষণ মায়ের দেখাশুনো করা, কোনো কোনো দিন পঙ্কজ কিংবা অন্য কোনো বন্ধুবান্ধব আসে, কিছুক্ষণ আড্ডা, তারপরে খাবার খেয়ে নিয়ে একটা বই হাতে নিয়ে শুয়ে পড়া, কখনো বা বই মুড়ে রেখে সিগারেট ধরিয়ে আবল তাবল চিন্তা। জীবনটা যখন এইরকম প্রায় ছকে বাঁধা হয়ে এসেছিল, সে সময় হঠাৎ আবার সূর্যদার আবির্ভাব। সূর্যদা কলকাতায় এসে আবার সবকিছু তছনছ করে দিল। সূর্য কলকাতায় এসে পৌঁছলো রাত দুপুরে। পরনে চোস তার শেরওয়ানি, বেশ ময়লা, গলায় মোটা মাফলার, এক মুখ দাড়ি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, সঙ্গে আরও 2জন কাঠখোট্টা চেহারার লোক। ট্যাক্সি নিয়ে হাজির হলো বাড়িতে। বাদলরা সবাই তখন ঘুমিয়ে পড়েছিল। দরজার শব্দ শুনে জেগে উঠল সকলে। বাদল ছাড়া আর কেউ উচ্ছ্বাস প্রকাশ করল না। চিররঞ্জন খানিকটা ভর্ৎসনার সঙ্গে বললেন, একটা কোনো খোঁজ খবর নেই, বহুদিন কোনো চিঠিপত্র নেই, কোথায় ছিলে? সূর্য প্রশ্নটাকে কোনো গুরুত্ব না দিয়ে উত্তর দিল, এই ঘুরে বেড়াচ্ছিলাম নানা জায়গায়। আপনারা সবাই কেমন আছেন? বাদলের মায়ের অসুখের কথা শুনেও সূর্য বিশেষ কোনো ঔৎসুক্য দেখালো না। 2-4 কথার পরেই জিজ্ঞেস করল, বাড়িতে কিছু খাবার দাবার আছে? আমার সঙ্গে 2জন লোক এসেছে, আজ রাত্রে তারা এখানেই থাকবে। এত রাত্রে 3জন লোকের মতন খাবার আর থাকবে কি করে? কিছুই নেই। চিররঞ্জন একটু অপ্রস্তুত বোধ করলেন। একজন রাঁধুনি রাখা হয়েছে, তাকে ডেকে তুলে কিছু তৈরি করতে বললেও তো অনেক রাত হয়ে যাবে। বাদল বলল, আমি খাবার কিনে আনবো, পাঞ্জাবিদের দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে। সূর্য পকেট থেকে 2টো 10 টাকার নোট বার করে দিয়ে বলল, যা তো, কিছু রুটি আর মাংস নিয়ে আয় চট করে, ট্যাক্সি নিয়ে চলে যা। বাদল একটা চাদর জড়িয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে।
নিঝুম নিস্তব্ধ রাস্তা, দুপাশের আলোগুলো ঝকমক করছে। একটুক্ষণ দাঁড়িয়েও বাদল কোনো ট্যাক্সি পেল না। শ্যামবাজারের মোড়ের মাথায় একটা দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে, সেখানে গেলে কিছু পাওয়া যাবেই। বাদল আর দেরি না করে হনহন করে হাঁটতে লাগলো। সে একটুও কষ্ট বা বিরক্তি বোধ করছে না। সূর্যদাকে দেখলেই তার মধ্যে একটা চাঞ্চল্য আসে। সূর্যদার জন্য সে একটা কিছু করতে পারছে, এইটাই যেন ধন্য হয়ে যাবার মতন ব্যাপার। সূর্যদা ফিরে এসেছে, আবার সবকিছু বদলে যাবে, এই চিন্তা তাকে একটা চাপা উত্তেজনা দেয়। তবু একবার মনের কোণে আরেকটা কথাও উঁকি মারে। সঙ্গে সঙ্গে সেটাকে সে ভুলতে চায়। আবার মনে আসে সূর্যদা যেন খানিকটা দেরি করে ফেলেছে। ফিরলই যখন। শ্যামবাজারের কাছে বাদল এসে যখন পৌঁছলো, তখন সে রীতিমতন ঘামছে। মাংসের দোকানটা সেই সময় ঝাঁপ ফেলার উপক্রম করেছে। নতুন করে কিছু রুটি বানাতে হলো। মাংস ছিল খানিকটা। একটা ট্যাক্সি পাওয়া গেল সেখান থেকে। ট্যাক্সি নিয়ে ফিরে আসতে আসতে তার মনে হলো সূর্যদার প্রত্যাবর্তনের সংবাদটা যেন এক্ষুনি সারা কলকাতায় জানিয়ে দেওয়া দরকার। যেখানে বাদলের যত চেনাশুনো মানুষ আছে সকলকে এই সময়ে জানিয়ে এলে কেমন হয়। এবং রেনুকে। বাড়িতে ফিরে বাদল দেখল চিররঞ্জন ইতিমধ্যেই আবার শুয়ে পড়েছেন। অনেক আলোই আবার নেবানো। তিনতলা থেকে সূর্যদাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। রান্নাঘর থেকে কয়েকটা প্লেট নিয়ে বাদল খাবারগুলো সমেত ওপরে উঠে এলো। তিনতলায় বড়বাবুর ঘর অনেক দিন খোলা হয়নি। আসবাবপত্র ধুলোয় ধূসর। বাদল সেখানে এসে দেখল সে ধুলোর মধ্যে মেঝেতে শতরঞ্জি বিছিয়ে ওরা তিনজন বসে গেছে। সামনে গেলাস ও মদের বোতল। সূর্য বলল, খাবার পেয়েছিস? হ্যাঁ, বস এখানে। বাদলের সারা শরীর আড়ষ্ট হয়ে গেছে। চোখের দৃষ্টিতে বিস্ময় ও আঘাত লুকোতে পারছে না। সূর্যের সঙ্গী দুজন দুর্বোধ্য হিন্দিতে কিছু প্রশ্ন করল। বাদল ঠিক বুঝল না। সূর্য উত্তর দিল সেই রকম ভাষায়। ওদের মধ্যে একজন, যার চেহারা অনেকটা সিনেমার অমর মল্লিকের মতন, নিজের পাশের জায়গাটা হাত দিয়ে চাপড়ে বলল, ব্যাঠিয়ে, ইধার ব্যাঠিয়ে। বাদল হাঁটু মুড়ে বসে প্লেট কখানাতে মাংস ঢেলে রুটি সাজিয়ে দিল। সূর্য এক টুকরো মাংস মুখে দিয়ে বলল, বাহ, বেশ। গলা থেকে মাফলারটা খুলে সূর্য তাতে হাত মুছল। তারপর মদের বোতলটা ধরে বাদলকে জিজ্ঞেস করল, তুই একটু খাবি? তাহলে গেলাস নিয়ে আয়। বাদল শুকনো গলায় বলল, না না, দরকার নেই। তুই খাস না? না। সিগারেট টিগারেট খাস তো? এই নে, নিতে পারিস। সূর্য একটা সিগারেটের টিন এগিয়ে দিয়েছে। ঠিক ইচ্ছা বা অনিচ্ছায় নয়, যান্ত্রিকভাবে হাত বাড়িয়ে বাদল একটা সিগারেট তুলে নিল। দেশলাই জেলে ধরাতে গিয়ে সে টের পেল তার হাত কাঁপছে। সূর্য তাকে সে অনেক রকম অবস্থায় দেখেছে, কিন্তু এই রকম অবস্থায় দেখবার কথা সে কল্পনাও করেনি। মদ খাওয়ার সম্পর্কে যে তার খুব একটা ভীতি আছে তা নয়। অনেক বিদেশি গল্প উপন্যাস পড়ার পর সে সম্পর্কে সংস্কার কাটিয়ে উঠতে পেরেছে। কিন্তু নিচে বাবা মা রয়েছেন, এতদিন পরে বাড়িতে ফিরেই সূর্যদা, বিশেষত বড়বাবুর ঘরে এরকম আসর জমিয়ে বসেছে, এ ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সূর্যদার আগেকার সেই গাম্ভীর্যও আর নেই। লোক দুটির সঙ্গে কথা বলে যাচ্ছে অনর্গল। একসময় সূর্য বাদলের দিকে ফিরে জিজ্ঞেস করল, তারপর তোদের খবর টবর বল। বাদল বলল, নতুন কিছু খবর নেই। বড়দিরা অনেকদিন কলকাতায় আসেনি। আমি কিছুদিন আগে খড়গপুরে বড়দিদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। প্রথমে শ্রীলেখার কথাই মনে এলো বাদলের, তাই সে সবিস্তারে শ্রীলেখার কথা বলতে যাচ্ছিল। কিন্তু সূর্য কোনো আগ্রহই দেখালো না। হঠাৎ মাঝপথে বাদলকে জিজ্ঞেস করল, তুই এখন কি করছিস? পড়ছিস? লজ্জা অবনত মুখে বাদল বলল, না, চাকরি করছি। বাদল ভেবেছিল সাধারণ ছেলের মতন সেও যে শেষ পর্যন্ত চাকুরিজীবী হয়ে গেছে, এ কথা শুনে সূর্য নিশ্চয়ই উপহাস করবে। কিন্তু সূর্য এই ব্যাপারেও কোনো মন্তব্য করল না। সে যেন নিছক সে প্রশ্ন করে যাচ্ছে, উত্তরগুলি সম্পর্কে তার কোনো প্রতিক্রিয়া নেই। বাদল এবার জিজ্ঞেস করল, তুমি এতদিন কোথায় ছিলে সূর্যদা?
অনেক জায়গা ঘুরে বেড়ালাম, গোয়ালিয়র, গাজিয়াবাদ, সিমলা, এদিকে কন্যাকুমারিকা পর্যন্তও গিয়েছিলাম। এখন থেকে কলকাতাতেই থাকবে তো? কি জানি কতদিন আর ঘুরে বেড়াবে, তোমাকেও তো একটা কিছু করতে হবে। সূর্য এবার হাসলো বেশ উঁচু গলায়, তারপর বলল, একটা কিছু করতে হবে তাই না? দেখা যাক। সূর্যের সঙ্গীরা গপাগপ করে মাংস আর রুটি খাচ্ছে। মাংসের ঝোল পড়ছে জামা কাপড়ে, তাতে কোনো হুঁশ নেই। সিগারেটের টুকরোগুলো ছুঁড়ে দিচ্ছে ঘরের এদিকে সেদিকে। একজন তার লম্বা পা ছড়িয়ে দিয়েছে দেয়ালের দিকে। সেখানে গাদা করা বইতে যে তার পা লাগছে সেটা খেয়ালই করছে না। বাদল সজ্ঞানে কখনো বইতে পা ছোঁয়ানোর কথা চিন্তাই করতে পারে না। তার বারবার মনে হচ্ছে বড়বাবুর ঘরটাকে যেন অপবিত্র করা হচ্ছে। এ ঘরে এলে বড়বাবুর কথা বড় বেশি মনে পড়ে, যেন বড়বাবুর প্রগাঢ় ও ব্যক্তিত্বব্যঞ্জক দৃষ্টি ভেসে আছে সর্বত্র। সূর্যদার কি একবারও মনে পড়ছে না সেসব কথা? পরদিন সকাল 9টার মধ্যেও সূর্য আর তার সঙ্গীদের ঘুম ভাঙল না। বাদল 2-3 বার ওপরে এসে দেখে গেল। ওদের জন্য তৈরি করা চা ঠান্ডা হয়ে গেল 2 বার। ওরা কাল কত রাত্রে ঘুমিয়েছে কে জানে, তাই বাদল ডাকতে সাহস করল না। এদিকে বাদলের অফিসের বেলা হয়ে যাচ্ছে। একবার সে মনে মনে ভেবেছিল আজ আর অফিসে যাবে না, কিন্তু সে কথা উত্থাপনেরই সুযোগ পেল না। তার বাবা মাই বারবার তাড়া দিতে লাগলেন। নতুন চাকরি, এরই মধ্যে কামাই করা চলে নাকি? বিলেতি কোম্পানি, ওদের নিয়ম কানুন খুব কঠোর। ক্ষুব্ধ হৃদয়ে বাদল অফিসে গেল। এতদিন পরে সূর্যোদয় এসেছে, কত কি গল্প করার আছে। অফিস ছুটির পর একটুও দেরি না করে বাদল বাড়ি ফিরে এলো। তখন সূর্য বেরিয়ে গেছে। দুপুরে খেয়ে দিয়েই সে বেরিয়েছে, কখন ফিরবে বলা যায়নি। সারা সন্ধে সে অপেক্ষা করে রইল। সূর্য ফিরল প্রায় রাত 12টার সময়, সঙ্গীদের নিয়ে হল্লা করতে করতে। ওরা যে যথেষ্ট মাতাল হয়ে এসেছে তা বুঝতে কোনো অসুবিধে হয় না। গোপন করার কোনো চেষ্টাও নেই ওদের। ওপরতলায় উঠে গিয়ে গান বাজনা জুড়ে দিল। 2-3 দিনের মধ্যেই স্পষ্ট হয়ে গেল যে সূর্য কলকাতায় ফিরে এসেছে শুধু উপদ্রব করতে। বাদলের বাবা মাকে গুরুজন হিসেবেও ও সমীহ করে না। ওদের সঙ্গে বিশেষ কথা বলারও সময় নেই তার। অধিকাংশ সময়ই সে বাড়িতে থাকে না, আবার নিতান্ত অসময়ে অজানা অচেনা লোকদের বাড়িতে ডেকে আনে। সূর্য চিরকালই একরোখা ছেলে, যখন যেটাকে ধরে সেটাকেই প্রাণপণে আঁকড়ে থাকে। এখনও বেলেল্লাপনাতেই শুধু আনন্দ পাচ্ছে। হিমানী ও চিররঞ্জন আবার দারুণ অশান্তিতে পড়লেন। এখন সব সময় একটা কথা কাটার মতন বেঁধে, সূর্যই এই বাড়ির মালিক, তাকে জোর করে কিছু বলা যায় না। কিন্তু বাড়ির মালিক হলেই সে যা খুশি তাই করবে, এটাই বা সহ্য করা যায় কি করে? ভদ্র সমাজের সম্মান রক্ষা করে বাঁচতে হবে তো। হিমানী হঠাৎ একদিন জেদ ধরে বসলেন, তিনি আর এই বাড়িতে থাকবেন না। বিয়ের পর থেকে এতগুলো বছর তাকে কত রকম অপমান সহ্য করতে হয়েছে। এখন মরার আগে তিনি একটু শান্তি পেতে চান। চিররঞ্জনকে তিনি বললেন, আমার ছেলে এখন চাকরি করে, সে কি এখন আলাদা একটা বাড়ি ভাড়া করে আমাদের নিয়ে যেতে পারে না? কেন আমরা অপমান সহ্য করে এখানে থাকব? যত সব ম্লেচ্ছদের উৎপাত শুরু হয়েছে। বাদলের দিকে ফিরে তিনি বললেন, কি রে, তুই পারবি না? তোর বাবা তো সারা জীবন আমাদের জন্য একটা বাসা জোগাড় করতে পারলো না। 5 জনকে আমি বলতে পারবো, তবু আমার ছেলে আমার জন্য। পুত্র গর্বে হিমানী তার স্বামীকেও অপমান করতে দ্বিধা করেন না। চিররঞ্জন প্রতিবাদ করে বললেন, কেন, আমরা এ বাড়ি ছাড়বো কেন? এতদিন রইলাম, দেখাশুনো করলাম, এখন এখানে থাকার একটা রাইট আছে আমাদের। কাগজপত্রও সব আমার কাছে। আমরা না থাকলে তো এ বাড়ি এতদিনে বেওয়ারিশ হয়ে যেত। হিমানী ঠোঁট বেঁকিয়ে বললেন, লাথি ঝাঁটা খেয়েও তুমি এখানে থাকতে চাও? হ্যাঁ, বেশ তো, তুমি থাকো, ছেলেকে নিয়ে আমি আলাদা থাকবো। বাড়ি ভাড়া করে আলাদা সংসার করা কি কম খরচের কথা? বাদল কতই বা মাইনে পায়, এর ওপর তোমার চিকিৎসার খরচ আছে। দরকার নেই আমার চিকিৎসার,
না হয় আতপেটা খেয়ে থাকবো, তবু এই কুলাঙ্গারের সঙ্গে এক বাড়িতে। মা কোনোদিনই সূর্যদাকে ঠিক পছন্দ করেননি। সূর্যদার জন্ম বৃত্তান্ত মা কখনো ভুলতে পারেন না। সামাজিক রীতিনীতিগুলোকে মা বড় বেশি মূল্য দেন। সমাজও যে বদলায়, মার সেদিকে খেয়াল নেই। সূর্যদার স্বভাবের ছেলে মানুষী দিকটাও মার চোখে পড়ে না। মা বাবার বৎসার সময় বাদল কখনো কোনো কথা বলে না, তার মনটা বিস্বাদ হয়ে যায়। আজকাল যখন তখন হঠাৎ টাকা পয়সার প্রশ্নটায় বড় হয়ে দেখা দেয়। টাকা পয়সাকে কেন্দ্র করে যা কিছু শান্তির চিন্তা। যে চাকরিটাকে সে একেবারেই পছন্দ করে না, সেই চাকরির কয়েকশো টাকা মাইনের ওপরেই নির্ভর করছে তাদের পারিবারিক নিরাপত্তা। যতদিন বাবা মা বেঁচে থাকবেন ততদিন তাকে এই চাকরি থেকে উপার্জন করে যেতে হবে। এর নাম দায়িত্ব। সে নিজের ইচ্ছে মতন বাঁচতে পারবে না। যাদের টাকা আছে শুধু তারাই নিজের ইচ্ছে মতন বাঁচবে। যে শ্রেণীহীন সমাজের স্বপ্ন সে কলেজ জীবনে দেখেছিল, তা আজ কত দূরে সরে গেছে। কোনো সমাজেই আর মানুষের মুক্তি নেই। এখনো মানুষ আলাদাভাবে নিজের চেতনার জগতেই শুধু মুক্তি খুঁজতে পারে। বাদল নিজের ঘরে গিয়ে বিছানায় উপুড় হয়ে শুয়ে থাকে। সব অশান্তির মূল যে সে সূর্যদার উপর বাদল তবুও রাগ করতে পারে না। সে ছেলেবেলা থেকেই তার ধারণা সূর্যদা একদিন না একদিন বড় কিছু একটা করবে। এখনো সেই ধারণাটা ছাড়তে পারে না। সূর্যদা এ পর্যন্ত একবারও সুস্থির হতে পারল না। একটু সুস্থির হলে সূর্যদা অনেক কিছু করতে পারে। অফিস থেকে দুপুরবেলা বেরিয়ে সে বাদল প্রেসিডেন্সি কলেজের সামনে দাঁড়িয়ে রইল। রেনুর সঙ্গে অনেকদিন দেখা হয়নি। অনেকদিন দেখা না হলেও রেনু কি বুঝতে পারে যে ওকে দেখার জন্য সে সব সময় ছটফট করছে? কম বয়সে সন্দেহ কিংবা ঈর্ষা এসব কিছুই থাকে না। কয়েক বছর আগেও পরস্পরের উপর নির্ভরতা ছিল, তা কি করে চলে গেল? এখন কয়েকদিন চোখের আড়াল হলেই বাদলের মনে হয় রেনু বুঝি তাকে ভুলে গেছে, কিংবা অন্য কোনো রূপবান গুণবান যুবকের সঙ্গে হেসে হেসে কথা বলছে। দেবুদার পর্বটা অনেকটা চুকেছে। মহীশূর থেকে ফেরার কয়েকদিন পর বাদল নিজেই রেনুর সঙ্গে দেখা করে তার মান ভেঙেছিল। তখন সব মিলিয়ে বাদলের অপরাধ বোধ ছিল খুব প্রবল। অফিসে চাকরি নেবার পর রেনুর সঙ্গে আর নিয়মিত দেখা হয় না। রেনু কখনো কখনো বাড়িতে আসে। আজ সকাল থেকে নানা রকম পারিবারিক ঝামেলার কথা চিন্তা করতে করতে বাদলের একসময় মনে হয়েছে রেনুকে আমার চাই। রেনুকে আরো বেশি সময়ে খুব কাছাকাছি না পেলে আমি বেঁচে থাকতে পারবো না। ক্লাস শেষ হয়ে গেছে, ছেলে মেয়েরা বেরিয়ে আসছে। গেটের কাছে রেনুকে দেখতেও পেল বাদল, কিন্তু রেনু রাস্তা পার হবার পরেই একটা মিছিল এসে পড়ল। পরপর 3টি গাড়ি আসছে ধীর গতিতে। তার সামনে পেছনে একদল ছেলে লাফালাফি করছে মহা উৎসাহে। বিরাট বড় কংগ্রেসের পতাকা, গান্ধীজির ছবি, সেই সঙ্গে ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি। মাঝখানের জিপ গাড়িতে ফুলের মালা গলায় এক ব্যক্তি হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। বাদল চিনতে পারল শঙ্কর বোস। কাশীপুর বাই ইলেকশনের ফলাফল বেরিয়েছে আজ। শঙ্কর বোস বিপুল ভোটে জয়ী হয়েছেন। উনি যে জিতবেনই সবাই জানত, তবুই আনন্দ উৎসবের মিছিল। বাদল ওই মিছিলের সব মানুষ আর গাড়ি 3টের মধ্যে দ্রুত চোখ বোলালো একবার। শঙ্কর বোসের গাড়িতে এসে দেখতে পেল দীপ্তিদিকে। মৃদু হাসি মাখা মুখে দীপ্তিদি আরো 2-3 জন মহিলার সঙ্গে বসে আছেন পেছনের সিটে। বাদলের একটা দীর্ঘশ্বাস পড়ল। এজন্যই তার মনে হয়েছিল সূর্যদা যখন ফিরলই এত দেরি করে ফিরল কেন? বাদল এক দৃষ্টে তাকিয়ে রইল দীপ্তিদির দিকে। হঠাৎ মনে পড়ে গেল একদিনের কথা। বড়বাবু যেদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, সেদিন বাদল সূর্যকে খুঁজতে গিয়েছিল দীপ্তিদির বাড়িতে। ঘরের মধ্যে সূর্যদা আর দীপ্তিদি ছাড়া আর কেউ ছিল না। ওদের চোখের দৃষ্টি দেখে বোঝা গিয়েছিল ওরা পরস্পরকে গভীরভাবে ভালোবাসে। তবু ওরা এত দূরে সরে গেল কেন? উল্লাস মিছিলটা এইটুকু পথ পেরিয়ে যাবার জন্য যতটুকু সময় লাগা উচিত ছিল, তার চেয়েও বেশি সময় লাগছে। সামনের দিকে থেমে পড়েছে হঠাৎ। তরুণ ভলান্টিয়াররা নাচানাচি শুরু করে দিয়েছে।
সাধারণত বিপক্ষ দলের শক্ত ঘাঁটিগুলোর সামনেই জয়ের আনন্দ বেশি করে দেখাবার নিয়ম। কলেজ পাড়ার ইউনিয়নগুলো অধিকাংশই এখন এসএফ এর দখলে, তাই কংগ্রেসের ছেলেরা এখানে বীরত্ব দেখাতে চায়। বাদল যদিও আবার তার পার্টির সঙ্গে সম্পর্ক ছেদ করেছে, তবু রক্তের মধ্যে তার রেশ রয়ে গেছে এখনো। সে নির্বিকার থাকতে পারে না। ভোটে জেতা কংগ্রেসীদের এই আস্ফালন দেখে তার রাগ হয়। দাঁতে দাঁত চেপে সে চোয়াল শক্ত করে। জিপের উপর দাঁড়িয়ে শঙ্কর বোস হাত জোড় করে এদিকে ওদিকে মাথা ঝুঁকিয়ে জনতার অভিনন্দন গ্রহণ করছেন। তবে সাধারণত এইসব পরিস্থিতিতে এইসব লোকের মুখে যে একটা বিগলিত হাসি থাকে, ওর মুখে সেরকম হাসিটা নেই, বরং বেশ খানিকটা ক্লান্ত ভাব। দেখলেই মনে হয় মানুষটা তার জীবনে বহু পথ ও বহু সংঘর্ষ পার করে এসেছেন। এখন যেন তার খানিকটা বিশ্রাম ও আরামের প্রয়োজন। খবরের কাগজগুলো আগে থেকেই ভবিষ্যৎবাণী করে রেখেছে, ভোটে জিতলেই শঙ্কর বোস অন্তত রাষ্ট্রমন্ত্রী বা উপমন্ত্রী হবেনি। অর্থাৎ ক্লান্ত বিপ্লবীর জন্য এবার আরামের ক্ষেত্র প্রস্তুত হয়েছে।